আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনাদের সাথে লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম খবরটি হলো আলাক্সায় ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কি কথা হলো। শেষ পর্যন্ত মহাশক্তিশালী এই দুই রাষ্ট্রনায়ক কোনো শান্তিতে পৌঁছতে পেরেছেন। আর দ্বিতীয় থাকবে হিস্টোরিক্যাল সেই বিষয়টি, যেখানে আমেরিকার শত্রু হয়ে পৃথিবীর শীর্ষ বেশ কজন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক যেভাবে মারা গেলেন, এবং কেন আজ আরব রাষ্ট্রগুলো বা মুসলিম দেশের রাজা, বাদশাহ, সুলতান তারা আমেরিকাকে ভয় পায়, ইসরায়েলকে ভয় পায়। কিভাবে সৌদি আরব আমেরিকার পুতুল হয়ে গেল, আরব আমেরিকার পুতুল হলো কি করে, কিভাবে আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি হলো। আশা করি এই পাঠটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে আজকের এই লাইভ সেশনে। প্রথমে আমি ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে কথা বলতে চাই। আমেরিকার আলাক্সা প্রদেশের এই দুই নেতার বৈঠক। আলাক্সার হিস্ট্রি যদি দেখেন, এটি একসময় রাশিয়ার ছিল। যেহেতু সোভিয়েত বা রাশিয়া বিশাল অঞ্চলের মালিক এবং এটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হয়, সব মেনটেন করতে গিয়ে রাশিয়ার অনেক রকম ঝামেলায় পড়ে যেত এবং অর্থনৈতিক সংকট ছিল রাশিয়ার সামনে, যে কারণে এটি আমেরিকার কাছে বিক্রি করে দেয়। সেই অঞ্চলেই রাশিয়া এবং পুতিনের বৈঠকটি হয়। বৈঠকের উদ্দেশ্য, ভ্লাদিমির পুতিন চাচ্ছিলেন যে কোনোভাবে রাশিয়াকে শান্ত করে ইউক্রেন থেকে যুদ্ধ বন্ধ করতে। পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে আমেরিকা ইউক্রেনে তার স্বার্থ হাসিল করতে চেয়েছে। তাই বৈঠকের আগে ইউক্রেন বলেছিল এই বৈঠকে কোনো বিষয় সমাধান হবে না। ইউক্রেন বুঝতে পেরেছে ভ্লাদিমির রাশিয়ার আর আমেরিকার উদ্দেশ্য। কিন্তু সবার নজর ছিল এই দুই নেতার এল ক্লাসিকো দেখার জন্য। কিন্তু যখনই আমেরিকার দাওয়াতে রাশিয়া আলাক্সায় পৌঁছান, তার আগে পুরো চারদিক থেকে আলাক্সা ঘিরে ফেলে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। সাগরে তাদের নিউক্লিয়ার সাবমেরিন, আলাক্সার পাশ থেকে বিভিন্ন পয়েন্টে সেখানে পারমাণবিক এবং ভয়ঙ্কর সব মিসাইলকে তাক করে রাখা হয় এবং আকাশে একটার পর একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উড়ে চলছে। এবং রাশিয়া প্রেসিডেন্ট যখন সেখানে পৌঁছান, একটি দৃশ্য সবার নজরে পড়েছে। সেটি হলো আমেরিকার প্রেসিডেন্ট নিজে তার বিমান থেকে নেমে লাল গালিচা, রেড কার্পেটে দাঁড়িয়ে থাকেন তার সবচেয়ে বড় শত্রু পুতিনের জন্য। পুতিন নামেন এবং হেঁটে আসেন আর ওয়েট করতে থাকেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরা যখন ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল, তখন দেখলাম তিনি অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলেন। এখানেও খেলাটা খেলেছেন পুতিন, অর্থাৎ তাকে দাঁড় করিয়ে রেখে কিছুটা সময় নিয়ে তিনি আসেন। যখন তিনি আসেন, দুজনে হ্যান্ডশেক করেন, বেশ মজা করে কথা বলেন, একজন একজনকে ইশারা ইঙ্গিতে মজা নেন। এমন সময় দেখা যায় একজন নারী সাংবাদিক মিস্টার পুতিনকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, খুব বিব্রত করে একটি প্রশ্ন করেন যে, মিস্টার পুতিন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন কবে? সেখানকার সাধারণ মানুষকে, নারী শিশুদের হত্যা বন্ধ করবেন কবে? পুতিন সেই প্রশ্নটি শুনলেন, ইশারা করলেন, বুঝিনি কিছু, হয় আমি ইংরেজি বুঝি না, নতুবা আমি আপনার কথা শুনতে পাইনি, দুটোর একটা। তারপর তিনি সেখান থেকে একটা মুচকি হাসি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে এগিয়ে চললেন। সামনে দাঁড়িয়ে ছিল ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল গাড়িটি। ট্রাম্পের সেই গাড়িতে একসাথে দুজনেই পেছনে বসলেন, অর্থাৎ দুজনকে আলাদা কোনো গাড়িতে না, দুজনকেই একই গাড়িতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গাড়িতে চেপে বসলেন ভ্লাদিমির পুতিন। তখনও আকাশে রাশিয়ান এবং আমেরিকান ফাইটার জেটগুলো শো শো করে উড়ে যাচ্ছে, যাতে কোনো পক্ষই
কোনো পক্ষের ক্ষতি করতে না পারে। কারণ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে, তার গ্রেফতারের একটা ভয় আছে। তো তারপরও যেহেতু আমেরিকা স্বাগতিক, তারা সেই বিষয়টি নজর রেখেছে। এটাকে বলে রাজনৈতিক বা কূটনীতির শিষ্টাচার। তারপর দুজনে বৈঠক করেন, সাংবাদিকরা আসে, প্রশ্ন চলে দুই নেতার মধ্যে। সর্বশেষ যে বিষয়টি জানা যায়, এই বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয় এবং এই বৈঠকে দুই পক্ষরই তার বক্তব্য আগামী দিনে সমাধানের পথ খোঁজা হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি রাশিয়ার সাথে আলোচনা করেছি, তবে ন্যাটো এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির জেলেনস্কির সাথে বসেই সিদ্ধান্ত হবে। রাশিয়াকে যে প্রস্তাব করা হয়েছে, রাশিয়া যে প্রস্তাবগুলো ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, এই তথ্যগুলো ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কিকে দেয়া হবে, জানানো হবে। তারপর তার সিদ্ধান্তের আলোকে পরবর্তী নেক্সট পরিকল্পনা তৈরি করা হবে। এবং দুজনেই বলেছেন এই বৈঠক ইতিবাচক। অর্থাৎ দুজনের এই আলোচনাকে দুজনই সাংবাদিকদেরকে বলেছেন এটি ইতিবাচক। আর রুশ প্রেসিডেন্ট বলেছেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তিনি একটা দীর্ঘমেয়াদী সমাধান চাইছেন ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলছেন, মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। তিনি শুধু এই মূল কারণগুলি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন। ভ্লাদিমির পুতিন আরো বলেছেন, ইউক্রেনীয়রা শান্তি প্রক্রিয়া বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আমি আশা করি। তিনি বলেন, আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই, উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে। তবে আলোচনার পরও ইউক্রেন নিয়ে অচল অবস্থা কাটেনি দুই দেশের। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বা এই যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এই দুই রাষ্ট্রনেতার পক্ষ থেকে আসেনি। এবং কয়েকটি বিষয়ে আমরা ইতিমধ্যে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে এটা অনেক খারাপ দিকে চলে যাবে এবং এতে রাশিয়াকে অনেক বড় স্যাংশন সহ বিভিন্ন রকম বিপদে পড়তে হবে। পুতিন যখন ইউক্রেনে হামলা চালাচ্ছিল তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন। এই শব্দটিও আজকে কয়েকটি গণমাধ্যমে তুলেছে এবং মার্কিন কংগ্রেস বা ডেমোক্রেট সিনেটর এটার বিতর্ক ছড়িয়েছে। তো সবকিছু মিলে আজকের এই বৈঠকের পর যে বিষয়টি জানা গেছে, জেলেনস্কিকে আবার এই বিষয়টি জানিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হয়েছে তার পুরো বিস্তারিত জানানো হয়েছে। আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন, অর্থাৎ এই জেলেনস্কি আসবেন যুক্তরাষ্ট্রে আগামী সোমবার এই বিষয়ে একটা সমাধানের জন্য। এবং এই বিষয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখানে জানিয়েছেন। তিনি বলেছেন যে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ন্যাটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এখন এই ন্যাটো আর ইউক্রেন সিদ্ধান্ত নেবে রাশিয়ার কোন কোন ফয়সালায় তারা একমত, কোন কোন বিষয়ে তারা একমত নন। দর্শক, আমি চলে যাচ্ছি আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমেরিকার শত্রু হয়েছে যেসব মুসলিম নেতারা, তারা পৃথিবীতে কেউ বেঁচে নেই। একটা ছবি দেখাবো আপনাদের। এই ছবিটা দেখলে আপনারা বুঝবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে কে কে বেঁচে আছে আর কে কে নেই। কারণ যারাই আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে একে একে তাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, যারাই। আর আজকে যারা আছেন তারা সবাই পুতুল সরকার হিসেবে টিকে আছেন, মানে মার্কিন পাপেট হিসেবে আছে। দর্শক, আপনারা একটা ছবি দেখেন, আমি এই ছবিটা নিয়ে কথা বলি। আপনার সামনের কাতারে কাকে কাকে দেখতে পাচ্ছেন? সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সাল, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ভুট্টো, পাশে সাদ্দাম হোসেন,
এরকম আরো কজন আছেন, এবং এই কাতারে শেখ মুজিবুর রহমানও ছিলেন। আমি এটা নিয়ে আপনাদের একটু ডিটেল তথ্য দিতে হবে, না হলে আপনারা সহজে বুঝবেন না। সৌদি আরবের মোহাম্মদ আব্দুল আজিজ, তার ছেলে প্রথমে ক্ষমতায় বসেন সৌদ। তারপর তার বিতর্কিত সিদ্ধান্ত এবং আরামায়েশ বা লুটপাট সবকিছু মিলে সৌদি আরবকে যখন চরম দুর্ভিক্ষের কোনায় পৌঁছে দেয়, তখন সৌদি আরবের আলেমদের এবং জনগণের চাপে পড়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বাদশার চেয়ারে বসেন শাহ ফয়সাল। যখন প্রথম অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ করে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ফিলিস্তিন দখল করে, তখন সকল আরব রাষ্ট্র এর বিরোধিতা করে, কিন্তু চুপ ছিল একটি দেশ, তার নাম সৌদি আরব। তখন ক্ষমতা ছিলেন আব্দুল আজিজ। তিনি একদম না দেখার ভান করে বসে থাকেন, কারণ তাকে এই চেয়ারটিতে বসায় ব্রিটিশরা। ওসমানী সালতানাত ধ্বংস করে সেখানে আব্দুল আজিজকে ব্রিটিশরা বসান। এরপর যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো, তারই ছেলে, তার দ্বিতীয় ছেলে শাহ ফয়সাল যখন বাদশাহ হন, তার চিন্তা একটি ছিল কি করে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করা যায়। এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমার স্বপ্ন ফিলিস্তিনকে আমি মুক্ত করতে চাই, মুসলমানদের এই পবিত্র নগরীকে আমি মুক্ত করতে চাই। খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। এরপর 1969-1969 হঠাৎ করে এক খ্রিস্টান যুবক মসজিদুল আকসা আগুন ধরিয়ে দেন এবং জেরুজালেম বিজয় করা সালাউদ্দিন আইয়ুবীর যেই মসজিদের মিম্বারটি ছিল এটাকে পুড়িয়ে দেন, এবং এই মসজিদুল আকসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগুনে। পুরো পৃথিবীতে মুসলিম জাতি গোষ্ঠী বা মুসলিম দেশের মধ্যে এটার তীব্র প্রতিবাদ গড়ে ওঠে, বিক্ষোভ গড়ে ওঠে, পুরো পৃথিবীর মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা সৌদি আরবের দিকে তাকায়। সৌদির বাদশাহ শাহ ফয়সাল তিনি মুসলিম লিডারদের একত্রিত করলেন, করে তিনি ওয়াইসি গঠন করেন। তিনি ওয়াইসি গঠন করেন কেবল ফিলিস্তিনকে মুক্ত করার জন্য জালিমের হাত থেকে। তখনই আমেরিকা এবং ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যায় যে কিসের ওয়াইসি, এবং তখন থেকেই তারা ফয়সালকে টার্গেট করে যে এই ব্যক্তি পূর্বের সৌদি রাজা বাদশার মতো নয়, ইনি তো ভিন্ন কিছু। এরপর এই ওয়াইসির মূল নেতা হিসেবে তৈরি হন বা দাঁড়ান শাহ ফয়সাল। হঠাৎ করে 73 সালের দিকে ইসরায়েল একটা সারপ্রাইজ অ্যাটাক চালায় পুরো মুসলিম বিশ্ব, অর্থাৎ পুরো আরব রাষ্ট্রগুলো একজোট হয়ে। এবং যখন সকল আরবরা ইসরায়েলে হঠাৎ করে একটা অ্যাটাক চালায়, তখন ইসরায়েলরা বুঝে ওঠার আগে প্রচুর অঞ্চল মুসলমানরা বিজয় করে, যেগুলো ফিলিস্তিনের কাছ থেকে তারা দখলে নিয়েছিল। তখন সেই যুদ্ধের ময়দান থেকে মুসলিম বিজেতারা ফয়সালকে জানান যে আমরা ইসরায়েলের বহু অঞ্চল দখল করে ফেলেছি মুসলমানরা। ফয়সাল তাদের বলেন যে হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা আরো এগিয়ে চলো, এই পূর্ণভূমি মুসলমানদের, জেরুজালেম মুক্ত করতে আমি তোমাদের মাঝে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যে কাজটি করেছো, তোমরা যে বিজয়ের পথে এগিয়ে যাচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য থাকবে। চারদিক থেকে আরবরা 1973 ইসরায়েলকে ঘিরে ধরে ক্রমান্বয়ে দখল করতে 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 একদম মাঝ বরাবর চলে আসে। তখন দখলদার দেশটি সাহায্য চায় আমেরিকার, সুপার পাওয়ার আমেরিকা। আমেরিকা অর্থ এবং অস্ত্র দিয়ে তার কাছে যত আধুনিক অস্ত্র আছে সব তুলে দেয় দখলদার দেশটির হাতে, এবং দখলদার দেশটি তখন আরবদের উপর ব্যাপক অ্যাটাক চালায়। এরপর আরবরা সেখানে পরাজিত হয়ে ফিরে আসে।
এই যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছিল সৌদি আরব, অর্থাৎ ফয়সাল। এরপর তিনি ভেঙে পড়েন। দীর্ঘদিন তিনি একা হয়ে থাকতেন। একটা লম্বা সময় তিনি সিজদায় কেঁদেছেন আল্লাহর দরবারে, যে আল্লাহ, আমি যদি ফিলিস্তিন বিজয় করতে না পারি তাহলে তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। তারপর আবারও পাকিস্তানের এর পরপরই যে বিষয়টি ঘটে, ফয়সাল খেপে যায় আমেরিকার বিরুদ্ধে, কারণ আমেরিকাই তো এই কাজটি করেছে। তিনি সঙ্গে সঙ্গে আমেরিকার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করেন এবং পুরো আরবদের বলে দেন কেউ এক ফোঁটা তেল যেন আমেরিকাকে না দেয়। পুরো আমেরিকা চলতো 80% তেল এই আরবের তেল দিয়ে। আমেরিকা হঠাৎ অচল হয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য কল কারখানা সব বন্ধ হয়ে যায়, তাদের রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তাদের ক্রিসমাস অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ ছিল না, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায়, তাদের অর্থনীতি ঠাস করে আকাশ থেকে মাটিতে পড়ে যায়। আমেরিকা বাদশাহ ফয়সালের কাছে এসে কান্নাকাটি শুরু করে, কোনো না কোনো ভাবে তুমি এই নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করো। আজকে পুরো পৃথিবীতে স্যাংশন দেয় আমেরিকা, অথচ একদিন এই সৌদি আরব স্যাংশন দিয়ে ইউরোপ, আমেরিকা, জাপান সবাইকে ল্যাংটা করে ফেলায়। জাপানের মতো দেশ তখন বলেছিল যে পারমাণবিক আক্রমণে আমাদের দেশ যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই শুধু তেলের জন্য। তার মানে কি ভয়াবহ পরিস্থিতি হয়, পুরো আমেরিকা অচল হয়ে পড়ে।